আমি হালিম উদ্দিন। তোমরা এখন দেখছো রিমিডিয়াল অনলাইন ক্লাস। চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি নিয়ে এসেছি দর্শন অনার্সের যুক্তিবিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ লজিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। অনেকে রিকোয়েস্ট করছে যে লজিক থেকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলিকে প্রোভাইড করার জন্য। তো সেই কারণে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি যে সিম্বলিক লজিক অর্থাৎ প্রতীকী যুক্তিবিজ্ঞান বলতে কি বোঝায়। দেখো, আমরা আজ অবধি অর্থাৎ উচ্চ মাধ্যমিক অবধি যে লজিকগুলো করে এসেছি সেগুলো কিন্তু প্রতীকী যুক্তিবিদ্যা বলা হয় না। প্রতীকী যুক্তিবিদ্যা সবটাই মডার্ন লজিক, অর্থাৎ সিম্বলিক লজিক বলতে বোঝায় সিম্বলিক লজিক ইজ এ মডার্ন লজিক, আধুনিক যুক্তিবিজ্ঞান। তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, তা আমরা যে উচ্চ মাধ্যমিকের যে লজিক করেছি অ্যারিস্টটলীয় তর্কবিজ্ঞান বা যুক্তিবিদ্যা, সেখানে কি সিম্বলের কোনো প্রয়োগ ছিল না? অবশ্যই ছিল। কারণ আমরা দেখেছি ন্যায় করতে গিয়ে এসপিএম এর ব্যবহার নিশ্চয়ই আমরা কেউ ভুলিনি। এসপিএম এর ব্যবহার আমরা প্রত্যেকে জানি। এস বলতে পক্ষপদকে বোঝায়, পি বলতে সাধ্যপদকে বোঝায়, আর এম বলতে মধ্যপদ অর্থাৎ হেতুপদকে বোঝায়। সেগুলো কিন্তু সিম্বল অর্থাৎ প্রতীক। তবুও প্রতীক বলা হয় না। কেন? কারণ তার প্রয়োগ ক্ষেত্রটা সীমিত। কিন্তু আমরা যখন অনার্সে খণ্ড ক আর খণ্ড ক্ষয়ে বিভক্ত হই যুক্তিবিদ্যা নিয়ে, তখন খণ্ড ক্ষয়ে আলোচনা করি আমরা অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা, আর খণ্ড ক্ষয়ে করি সিম্বলিক লজিক অর্থাৎ প্রতীকী যুক্তিবিদ্যা। তাহলে আমি বোঝাতে পারলাম যে প্রতীকী যুক্তিবিদ্যা আর অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা আসলে কি, কখন, কোনটা করেছি। এবার আমি তোমাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে যে প্রতীকী যুক্তিবিদ্যা আসলে কি। অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা করে সেখানে কি হয়, অনেক বাক্য যদি আমাদের কাছে অবোধগম্য লাগে, অনেক বাক্য দেখা যায় ঠিকভাবে সেন্টেন্স গঠন হয়নি, তো সেক্ষেত্রে সে বাক্যগুলো সাজানো গোছানো খুব একটা সহজ হয়ে ওঠে না। কিন্তু যদি সিম্বলিক লজিক হয় অর্থাৎ প্রতীকী যুক্তিবিদ্যা হয়, তাহলে কিন্তু ওই সাজানো সমস্যাটা থাকে না। একদম সিম্পলিভাবে আমার কাছে কোনো ভাষা কাঠামোগত কোনো জটিল পরিস্থিতি তৈরি হবে না। সবসময় একটা সরল পরিস্থিতি তৈরি হবে যেখানে কয়েকটি সিম্বল ব্যতীত আমার কাছে আর কিছু থাকবে না। এই সিম্বল আমরা কোথা থেকে পেলাম? অ্যারিস্টটলীয় থেকে আস্তে আস্তে আধুনিক যুগে জর্জ বুল তিনি আস্তে আস্তে সেই অ্যারিস্টটলীয় যে বাস্তব বচন, সেই বচনগুলিকে তিনি সমীকরণে প্রকাশ করেন। তারপরে আস্তে 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 সমস্ত লজিকটাই সিম্বলের আকার ধারণ করে, যেখানে কর্মপদ্ধতিটা অত্যন্ত সহজ এবং সরল। এই অ্যারিস্টটলীয় বচন থেকে কিভাবে সিম্বলিক লজিকে বুল নিয়ে এসেছেন এবং তার প্রয়োগ ক্ষেত্রটা কতটা সরল এবং সহজ, এবং সেটাকেই বা ভেন কিভাবে আরও সিম্বলায়িত করেছেন, বিষয়গুলিকে চলো আমরা হোয়াইট বোর্ডে প্র্যাকটিক্যালি একটু শেয়ার করে নিই। তো দেখো, সকল মানুষ হয় মরণশীল, এটা একটা অ্যারিস্টটলীয় তর্কবিদ্যা, অ্যারিস্টটলীয় বচন। আমি তোমাকে দেখাবো এই অ্যারিস্টটলীয় বচন থেকে কিভাবে আস্তে আস্তে সিম্বলিকের দিকে আমরা আগাচ্ছি এবং তার সহজ বিষয়টা কি এবং কেন আমরা সিম্বলিকটাকে নির্ভরযোগ্য মনে করি। তাহলে সকল মানুষ হয় মরণশীল, এটাকে জর্জ বুল তিনি যখন সিম্বল করলেন তখন কি করলেন, এটা এই বচন, তাই আমরা এ বচন এভাবে লিখতে পারি যে এস পি
বার ইজিক্যাল টু 0। এখানে এই উদ্দেশ্য সমান শুধুমাত্র এস ধরা হয়েছে, আর বিধেয় সমান শুধুমাত্র পি ধরা হয়েছে, এবং ভুল এই বিধেয়টাকে বার অর্থাৎ শূন্য শ্রেণী হিসাবে প্রকাশ করেছেন, ইজিক্যাল টু 0। তাহলে এই অ্যারিস্টটলীয় তর্কবিজ্ঞানকে যখন বুল সিম্বলিক লজিকে পরিণত করলেন, অর্থাৎ বুলীয় সমীকরণে পরিণত করলেন, তখন সেটা কি হলো? এস পি বার ইজিক্যাল টু 0। দেখো এই যে বাক্যটি, এই বাক্যটিতে ভাষাগত কোনো কাঠামোর গণ্ডগোল হতে পারে, ফলে আমার বিভিন্ন সময় বিভিন্ন রকম জটিল পরিস্থিতি আসতে পারে। কিন্তু আমরা যখন সিম্বলের জায়গায় আসব, তখন এবচনে যাই লেখা থাকুক না কেন, যেরকমই যা থাকুক না কেন, এখানে বলেছি সকল মানুষ হয় কবি, এখানে বলতে পারতাম সকল মানুষ হয় মরণশীল বলেছি, আমি যদি এখানে বলতাম যে সকল মানুষ হয় কবি, এখানে মরণশীল বলেছি, এখানে সকল মানুষ হয় কবি বা সকল কবি হয় মানুষ, তাহলেও কি আমার এই এস আর পি বা ইজিক্যাল টু 0 এর পরিবর্তন হবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার এখানে কখনোই কোনো জটিল পরিস্থিতি আসতে পারে না। তাহলে আমরা শুরু থেকে একটি নির্দিষ্ট সিম্বলে পৌঁছালাম। ঠিক একইভাবে এটিকেও আবার আরও মডিফাই করেছিলেন জন ভেন। তিনি এটিকে আবার অন্য প্রতীকের সাহায্যে প্রকাশ করেছিলেন, যেটি আবার এর থেকে আরও সহজ লাগতে পারে। এসপি বার ইজিক্যাল টু 0কে জন ভেন কি করেছিলেন? তিনি ডায়াগ্রামে প্রকাশ করেছিলেন, অর্থাৎ বৃত্ত। তিনি 1 ডায়াগ্রাম, 2 ডায়াগ্রাম অ্যান্ড 3 ডায়াগ্রাম, অর্থাৎ 1টি, 2টি এবং 3টি বৃত্তের সাহায্যে তিনি সমীকরণগুলোকে সিম্বলের আকারে প্রকাশ করেছেন। তো এই যে এসপি বার ইজিক্যাল টু 0, এটাকে তিনি কি করলেন? এটাকে তিনি ঠিক এইভাবে প্রকাশ করেন সিম্বলে, এস পি বার। এই পি বার বলতে পি এর ঘরে কোনো সদস্য নেই, পি এর ঘরে ঢোকা নিষেধ বা বারণ আছে। তাহলে আমার ফাঁকা আছে কোনটা? ফ্রি আছে শুধুমাত্র এস এর ঘরটুকু, পিকে বাদ দিয়ে। তাহলে আমাকে এই অংশটাকে ছায়াবৃত্ত করতে হবে। তাহলে এখানে আমরা এস পি বার ইজিক্যাল টু 0 এটাকে ভেনের ভাষায় প্রকাশ করলাম, এস পি বার। এই এস পি বারকে আমরা ভেনের মাধ্যমে এভাবে দেখালাম। এবার বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে সকল মানুষ হয় মরণশীল, একটা বাক্যের কথা বললাম। এই সকল মানুষ হয় মরণশীল, এই অ্যারিস্টটলের বচনকে যখন প্রথাগত মতে আসব, তখন তাকে আর সেরকমভাবে স্বীকৃতি দেওয়া হয় না, কারণ সামান্য বচন মানেই এখানে শূন্য গর্ভ বচন, সেখানে সদস্য থাকতে পারে না। সে কারণে এস পি বার ইজিক্যাল টু 0 এই পিকে নিষেধ করা হয়েছে। সেটাকে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার জন্য দেখো দুখানা বৃত্তের সন্ধান দিয়েছেন কে? জন ভেন। তিনি বৃত্ত দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই ঘরে আমার ঢোকার কোনো দরকার নেই, এই ঘরটি বাদ দিয়ে সদস্য যা আছে এই অংশটুকুর মধ্যে আছে। আমাদেরকে চাক্ষুষভাবে খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে অল্প জায়গার মধ্যে দেখাতে সক্ষম হয়েছেন। সেই কারণেই এই প্রথাগত মতের সঙ্গে এই মতে, আধুনিক মতের অর্থাৎ অ্যারিস্টটলীয় যে যুক্তিবিজ্ঞান, তার সঙ্গে সিম্বলিক লজিক অর্থাৎ প্রতীকী যুক্তিবিজ্ঞানের পার্থক্য এটাই আছে। কারণ প্রতীকী যুক্তিবিজ্ঞান সহজ এবং সরল। আশা করব প্রতীকী যুক্তিবিজ্ঞানের প্রত্যেকটি ক্লাসকে সুন্দরভাবে পেতে চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে একে অপরের সঙ্গে শেয়ার করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, আর প্রয়োজনীয় বিষয়গুলোকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে বলবে। আমরা সেই গাইডলাইন অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে।